হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি অনন্যা পাল, ফার্স্ট ইয়ার বিএসসি নার্সিং স্টুডেন্ট অফ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো তোমাদের জেনপাস ইউজি পরীক্ষার আর মাত্র কয়েকটা মাস বাকি আছে। হয়তো তোমরা খুব চিন্তিত আছো যে কিভাবে প্রিপারেশন নিলে খুব সহজে এক্সামটা ক্র্যাক করতে পারবে। আবার কেউ কেউ ভাবছো যে সারা বছর তো পড়াই হয়নি, এই কমাস পড়ে কি সিলেবাস শেষ করতে পারবো? আবার অনেকেরই সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তারা রিভাইজ দিচ্ছ আর ভাবছো যে কত মার্কস পেলে মোটামুটি গভর্নমেন্ট কলেজ একটা পেয়ে যাব। তাহলে এই ভিডিওটা তোমাদের জন্যে। আমি আজকে আমার কিছু এক্সপেরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আমার ড্রপ ইয়ারের জার্নি, আমি কি কি বই পড়তাম, কিভাবে প্রিপারেশন নিতাম, আমি কত মার্কস এবং কত র্যাঙ্ক করে গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছি, সেই সব কথা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, জেনপাস পরীক্ষাটা নিট বা জেই পরীক্ষার মতন অতটাও কঠিন নয়। কিছু হাই ওয়েটের চ্যাপ্টার আছে যেগুলোকে কভার করলেই তোমরা খুব সহজেই জেনপাসকে ক্র্যাক করে যেতে পারবে। তোমরা সকলেই জানো যে এই পরীক্ষাতে 5টা সাবজেক্ট থাকে: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, লজিক্যাল রিজনিং অ্যান্ড ইংলিশ। এবার ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজিতে দুটো সেকশন থাকে। তো সেকশন 1-এ টোটাল 15টা প্রশ্ন থাকে, প্রত্যেকটি 1 নম্বরের প্রশ্ন এবং নেগেটিভ মার্কিং 0.25 মার্কস করে। আর সেকশন 2-তে টোটাল 5টা প্রশ্ন থাকে, প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্কস এবং কোনো নেগেটিভ মার্কিং নেই। অন্যদিকে লজিক্যাল রিজনিং আর ইংলিশ টোটাল 20টা প্রশ্ন থাকে, যার মান 1 এবং নেগেটিভ মার্কিং থাকে 0.25। তাহলে মোট 115 নম্বরের এই পরীক্ষা আর প্রশ্ন থাকে 100টা। এবারে প্রথমেই জানতে হবে যে কাট অফ কত হয়। 2024-এ জেনপাস পরীক্ষা সার্ভে করার পরে যা দেখি, একদম লাস্ট রাউন্ডে মানে মপ আপ রাউন্ডে যারা চান্স পেয়েছে গভর্নমেন্ট কলেজে, তাদের মধ্যে যারা ওপেন ক্যাটাগরিতে মপ আপ রাউন্ডে চান্স পেয়েছে, লাস্ট র্যাঙ্ক যার, সে হচ্ছে 2954 র্যাঙ্ক, আর তার মার্কস মোটামুটি ওই 49 to 50। এরপর যারা ওবিসি এ ক্যাটাগরি, তাদের মপ আপ রাউন্ডে লাস্ট চান্স পেয়েছে 4434 মানে 4434 র্যাঙ্কে। ওবিসি বি চান্স পেয়েছে 3341 র্যাঙ্কে। ইডাব্লিউএস চান্স পেয়েছে 6295 র্যাঙ্কে। এসসি 6017 আর এসটি 18508 র্যাঙ্কে লাস্ট চান্স পেয়েছে। এবারে এটা দেখে আমি যেটা বুঝলাম, যারা ধরো এসটি ক্যাটাগরি, তারা 18,000 র্যাঙ্কে চান্স পেয়েছে, তারা মোটামুটি 15 থেকে 20 মার্কস পেলেই গভর্নমেন্ট কলেজের মপ আপ রাউন্ড পর্যন্ত চান্স পেয়ে যাবে। যারা ইডাব্লিউএস এবং এসসি, তারা মোটামুটি 35 থেকে 40 মার্কস যদি তুলতে পারে, তাহলে তারা মপ আপ রাউন্ড পর্যন্ত চান্স পেয়ে যাবে। ওবিসি এ অ্যান্ড ওবিসি বি, এদের কথা যদি বলি, তাহলে 45 থেকে 49 বা 50 পর্যন্ত যদি নাম্বার পেতে পারে, তাহলে তারা অবশ্যই চান্স পেয়ে যাবে। আর জেনারেলদের অবশ্যই 48 থেকে 50 কিংবা তারও বেশি মার্কস লাগবে। তাহলে আমি যদি সকলের কথা ভেবে কোনো ডিসিশান নিই, তাহলে প্রত্যেককে কমপক্ষে 50 মার্কস টার্গেট রাখো। যদি ফার্স্ট, সেকেন্ড বা থার্ড রাউন্ডে নাও পাও, যদি মপ আপ রাউন্ড পর্যন্ত ওয়েট করো, তাহলে নিশ্চয়ই একটা কলেজ পেয়ে যাবে। গভর্নমেন্ট কলেজের কথা বলছি। 50 মার্কস সকলে টার্গেট রাখো, সে তুমি ওবিসি হও, এসসি হও, এসটি হও, ইডাব্লিউএস হও, যেই হও না কেন, 50 মার্কস টার্গেট রাখো। কারণ নাম্বারটা যত বেশি হবে, তত বেশি সম্ভাবনা থাকবে তোমার ড্রিম কলেজে যাওয়ার। এবারে দেখো, আমাদের টোটাল 5টা সাবজেক্ট। প্রত্যেকটা সাবজেক্টে যদি তুমি মিনিমাম 10 মার্কস যদি পাও, তাহলে তোমার 50 মার্কস এসে যাচ্ছে। এবার ধরো তোমার ফিজিক্স খুব উইক বা কেমিস্ট্রি খুব উইক, অন্যদিকে তোমার বায়োলজি বা ইংলিশ খুব স্ট্রং, সেক্ষেত্রে তুমি ধরো ফিজিক্সে পেলে 5, বায়োলজিতে পেলে 15, তাহলেও তোমার কিন্তু মেকআপ হয়ে যাচ্ছে। এবারে আমি কিছু টিপস বলবো, যাতে তুমি খুব সহজেই ভালো মার্কস ক্যারি করতে পারো। টিপস নাম্বার 1, ধরো তুমি পরীক্ষার হলে কোয়েশ্চেন পেপারটা পেলে, তাহলে তুমি প্রথমেই দেখবে, প্রথমে থাকবে ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, তারপর বায়োলজি, তারপর ইংলিশ, শেষে থাকবে লজিক্যাল রিজনিং।
এবারে প্রথমেই তুমি ফিজিক্স থেকে স্টার্ট করতে শুরু করবে। প্রথমেই দেখলে প্রথম প্রশ্নটা তুমি পারছো না, বা তোমার অজানা, বা তুমি পড়োওনি, কিংবা পড়লেও তুমি ভুলে গেছো। ওকে, নেক্সট কোয়েশ্চেন এলে সেটাও তুমি পারছো না, তারপরে কোয়েশ্চেন এলে সেটাও পারছো না, ব্যাস তুমি ডিপ্রেসড হয়ে পড়লে। এমন করলে হবে না। এমন হতেই পারে যে পরপর 3-4টে কোয়েশ্চেন তোমার অজানা, তুমি পারছো না, তুমি পড়োনি, তোমার প্রিপারেশন ছিল না, তুমি পড়েও ভুলে গেছো, যা কিছু হতে পারে। কিন্তু হতাশ হবে না। পারছো না তো কি হয়েছে? যে কোয়েশ্চেন তৈরি করে সে এই কারণেই তোমাদের প্রথম দিকে কঠিন প্রশ্নগুলো দেয়, যাতে তোমরা ডিমোটিভেট হয়ে যাও, যাতে তোমাদের বাকি কোয়েশ্চেনগুলো অ্যান্সার ভুল হয়ে যায়। তাই এরকম কোনো সিচুয়েশনে পড়লে একদম ঘাবড়াবে না, ছেড়ে দাও। যেটা পারছো না সেটা সাইড করে দাও, যেগুলো পারছো সেগুলো সবার আগে করো। ধরো তুমি বায়োলজিতে খুব স্ট্রং, তুমি বায়োলজি পেপারটা সবার আগে করো। তুমি ধরো ইংলিশ পেপারে খুব স্ট্রং, তুমি ইংলিশটা আগে করো। যে পেপারটা তোমার কঠিন মনে হয় সেটা তুমি সবার শেষে গিয়ে করবে। আবার ধরো কোনো কোয়েশ্চেন তুমি পারছো না, সেটাকে সাইড করে দাও, ছেড়ে দাও। যেগুলো পারছো সেগুলো করো, যেটা পারবে না সেটা একদম শেষে গিয়ে করবে। তাহলে দেখবে তোমার কনফিডেন্স থাকবে। কনফিডেন্স চলে গেলে কিন্তু আর ক্র্যাক করতে পারবে না পরীক্ষা, এবং জানা কোয়েশ্চেন তুমি ভুল করে চলে আসবে। এবারে টিপস নাম্বার 2, ধরো তুমি কোনো একটা প্রশ্ন পড়লে, প্রশ্নটা তুমি জানো, উত্তরও তুমি দেখতে পাচ্ছ যে অপশানগুলো দেওয়া আছে, তোমার মনে হচ্ছে যে দুটো অপশানই হয়তো হতে পারে, অপশান এও হতে পারে, অপশান বিও হতে পারে। তুমি কনফিউজ যে কোনটা উত্তর হবে, দুটোতেই দাগ মারা যাবে না। তখন কি করবে? যে কোয়েশ্চেনটা কনফিউজিং সেই কোয়েশ্চেনটা হাত লাগিও না। আন্দাজে কোনো প্রশ্ন দাগ দিয়ে চলে আসবে না, সেটা ভুল হলে তোমারই ক্ষতি, নেগেটিভ মার্কিং হবে। সেজন্য একদম কনফার্ম যে কোয়েশ্চেনে শুধুমাত্র সেটাতেই উত্তর দিও। এরপর আসি টিপস নাম্বার 3। তোমরা জানো যে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজিতে সেকশন 3-তে টোটাল 5টা কোয়েশ্চেন থাকে। প্রত্যেকটা কোয়েশ্চেনে 2 মার্কস করে থাকে এবং কোনো নেগেটিভ মার্কিং থাকে না। তাহলে তোমাদের কি করণীয়? প্রত্যেকটা কোয়েশ্চেন তুমি জানো কিংবা না জানো, তুমি কোনোদিনও সেই কোয়েশ্চেনটাকে চোখেই দেখোনি, তাও তুমি অ্যান্সার দিয়ে এসো। তোমার কনফিউজ লাগছে, তাও অ্যান্সার দিয়ে এসো, কারণ নেগেটিভ মার্কিং নেই। তোমার যদি লাক ভালো থাকে তাহলে হয়তো সেটাই উত্তর হয়ে গেল, তুমি মার্কস পেয়ে গেলে। সেকশন 2-এর কোনো কোয়েশ্চেন ছাড়বে না। কিন্তু এখানে আর একটা ফাঁদ আছে, সেটা হলো সেকশন 2-এর যে কোয়েশ্চেনগুলো থাকে সেখানে একের বেশি উত্তর সঠিক হতে পারে। সেক্ষেত্রে কি করবে? ধরো কোনো প্রশ্নের আসল উত্তর হলো এ এবং সি, এবারে তুমি কি উত্তর দিয়ে এলে এ বি সি, তাহলে বি তো সঠিক নয়, শুধু এ আর সি সঠিক, তুমি জানতে। কিন্তু যেহেতু তুমি বিতে দাগ দিয়ে এসেছো, সেই জন্য তুমি কোনো মার্কস পাবে না, অর্থাৎ 0 পাবে। কিন্তু ধরো উত্তর হচ্ছে এ আর সি, তুমি শুধুমাত্র এতে দাগ দিয়ে এসেছো কিংবা শুধুমাত্র সিতে দাগ দিয়ে এসেছো, তাহলে কিন্তু তুমি অর্ধেক নাম্বার পাবে, অর্থাৎ 2 মার্কস ছিল, এর অর্ধেক তুমি 1 মার্কস পাবে। এবার আলোচনা করব কিভাবে প্রিপারেশন নেবে, কি কি বই পড়বে, আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম, কি কি বই পড়েছিলাম সেই সম্পর্কে। তো আমি ওয়েস্ট বেঙ্গলের স্টেট বোর্ডের বাংলা মিডিয়ামের একজন ছাত্রী ছিলাম। তো আমি ক্লাস 11 এবং 12-এও বাংলা মিডিয়াম বই পড়েছিলাম। তোমরা যে বইগুলো এখন পড়ো, যেমন ফিজিক্স, কেমিস্ট্রির ছায়া প্রকাশনী আর বায়োলজির সাঁতরা পাবলিকেশনের বই আমি পড়েছিলাম। এরপর আমি ড্রপ ইয়ারে NCERT 11 এবং NCERT 12-এর যে বইগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেই বইগুলো পড়েছিলাম। তো মেনলি ফিজিক্স আর কেমিস্ট্রিটা আমি ইউটিউবে, ফিজিক্সওয়ালা যে ইউটিউব চ্যানেল থেকে ফ্রি ভিডিওগুলো যেগুলো ইউটিউবে থাকতো সেখান থেকেই করতাম, প্র্যাকটিস করতাম, বুঝে নিতাম, তারপর বই পড়তাম। আর বায়োলজির ক্ষেত্রে বাংলা মিডিয়ামের যে বইটা পড়েছিলাম সেখান থেকে তো অনেকটা নলেজ পেয়ে গেছিলাম। তারপর যখন NCERT 11-12-এর পড়লাম বইগুলো, তখন খুবই সহজ লাগতো বায়োলজি। এছাড়াও লজিক্যাল রিজনিং আর ইংলিশটা আমি ক্যারিয়ার দিশারি একাডেমি, যেটা CDH ইউটিউব চ্যানেল, তোমরা অনেকেই জানো হয়তো, তো ওদের যে ফ্রি কোর্স ছিল ইউটিউবে, সেখান থেকে আমি পড়েছি। এরপর সব সিলেবাস কমপ্লিট করার পর গত কয়েক বছরের PYQ 11 এবং 12-এর টেক্সট বুকের যে অনুশীলনী ছিল সেগুলো, NCERT 11 ও 12-এর অনুশীলনী, উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপার, কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করেছিলাম। তোমরা চাইলে অনেক রকম মক টেস্টের বই, জেনপাস ইউজির গাইড বই ইত্যাদি অনেক বই মার্কেটে আছে, সেগুলোকে পড়তে পারো, কিনতে পারো। যেমন রায়ো মার্টিনের জেনপাস ক্র্যাকার, সাঁতরা পাবলিকেশনের জেনপাস এন্ট্রান্স প্র্যাকটিস, এভিকনস জেনপাস প্র্যাকটিস সেট, তপতি পাবলিকেশনের জেনপাস গাইড বুক,
ইত্যাদি। এগুলো আমি শুনেছিলাম, আমার বান্ধবীরা পড়েছিল, তারা অনেকেই এই বইগুলো পড়ে অনেক হেল্প পেয়েছিল এবং তারাও আজ গভর্নমেন্ট কলেজে পড়ছে। তো তোমরাও চাইলে এগুলো কিনতে পারো, খুব বেশি দাম নয়, মোটামুটি 500 টাকার ভেতরে দাম। এরপর আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। পুরো বই তোমাদের পড়তে হবে না, পুরো সমস্ত সিলেবাস তোমাদের কভার করতে হবে না। জেন পাসে কিন্তু সমস্ত চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে না, কিছু হাই ওয়েটেড চ্যাপ্টার আছে যেখান থেকেই কোয়েশ্চেন আসে। সেই সমস্ত হাই ওয়েটেড চ্যাপ্টারগুলো তোমরা যদি পড়ে যাও তাহলেই ফুল মার্কস পেতে পারো। তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারবে যে কোন চ্যাপ্টারগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপর আমার জার্নির কথা বলি। আমি 2022 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস আউট। দেন সেই বছর মানে 2022 সালে আমি জেন পাস এক্সাম দিইনি, কারণ আমি এই পরীক্ষাটা সম্পর্কে তখন খুব একটা জানতাম না। এরপর 2023 সালে জেন পাস পরীক্ষা দিই। 50.54 মার্কস পেয়ে 1064 র্যাঙ্কে আমি জেন পাস ক্র্যাক করি। কিন্তু যেহেতু আমি নিট অ্যাসপিরেন্ট ছিলাম, সেই বছর আমার নিট ক্র্যাক হয়নি, তাই আরেক বছর সময় নিয়েছিলাম। সেই বছরেও আমি আমাদেরই কলেজে সিট পেয়েছিলাম, কিন্তু অ্যাডমিশন নিইনি। এরপর আমি পরের বছর 2024 সালে আবার জেন পাস ক্র্যাক করি উইথ র্যাঙ্ক 1220 অ্যান্ড মার্কস 55.166 অ্যান্ড ক্যাটাগরি র্যাঙ্ক ছিল 217। দেন এবছর কাউন্সিলিং করেই আমি ফাইনালি ভর্তি হয়ে যাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটালে। আমার বাড়ি থেকে সব থেকে কাছে এবং মাত্র 1 ঘন্টা সময় লাগে এই কলেজে যেতে। অ্যান্ড হ্যাপিলি আই এম এ ফার্স্ট ইয়ার বিএসসি নার্সিং স্টুডেন্ট। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্প করবে। এরপর যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। তাহলে সবাই ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই।